Hi students, I welcome to all of you to this session of polity. Dear students, first of all, আমি সরি চাইছি কারণ লাস্ট ক্লাস আমি লেজিসলেটিভ প্রসিডিওর ইন পার্লামেন্ট যেটা পড়াতে তোমরা দেখতে পাবে এই স্লাইডগুলো আমরা পড়েই ফেলেছিলাম। বিল সম্বন্ধে আমরা ডিসকাস করছিলাম, যেখানে অর্ডিনারি বিল সম্বন্ধে আমরা ডিসকাস করছিলাম এবং এই স্লাইডে এসে দেখা গেল বিল ইন পার্লামেন্টে সেকেন্ড হাউসে বিল আসলো, আসার পরে ভিডিওটি ডিসকানেক্ট হয়ে গেল, আমাদের কিন্তু প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে দেয়নি ভিডিওটা, ঠিক আছে। তো ভিডিওটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো একটু টেকনিক্যাল এররের জন্য। তো আমি এটারই পার্ট 1 আর পার্ট 2 করে দিচ্ছি। একটাই লেকচার ছিল কিন্তু এটা পার্ট 2 হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এটা মানে আগের ভিডিওটার কন্টিনিউশন, ঠিক আছে। আগের ভিডিওটা না দেখলে এটা কিন্তু বুঝতে পারবে না, তো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, এটা সম্ভবত লেকচার নাম্বার 64 হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 64 নাম্বার লেকচার, ওটা পার্ট 1, 64-এর এটা পার্ট 2, কিন্তু আমি যেটা 65 করে দিচ্ছি, ঠিক আছে। লেকচার নাম্বার 65 এই মানে পার্লামেন্টের লেজিসলেটিভ প্রসিডিওর ইন পার্লামেন্ট পার্ট 2, ঠিক আছে। তো আমরা যেটা ডিসকাস করছিলাম, কথা না বাড়িয়ে চলো এগিয়ে যাই। দেখো আমরা অর্ডিনারি বিল আমরা ডিসকাস করছিলাম। অর্ডিনারি বিল আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি কোনো একটা বিল আসার পরে এটা ফার্স্ট রিডিং হয়। ফার্স্ট রিডিংয়ে জাস্ট ইন্ট্রোডাকশান কী বিলটা সম্বন্ধে, যদি ওটা গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্ট বিল হয় তাহলে 7 দিন আগে নোটিফিকেশান দিতে হয়। আর যদি এটা যদি এটা প্রাইভেট মেম্বার বিল হয় বা প্রাইভেট মেম্বার বিল বা প্রাইভেট বিল হয় তাহলে 1 মাস আগে নোটিফিকেশান দিতে হয়। জাস্ট রিডিং হলো। এখানে রিডিং হওয়ার পরে দেখলাম যে মানে এখানে কোনো ডিসকাশন হচ্ছে না, শুধু রিডিং হচ্ছে। হওয়ার পরে কি হচ্ছে, এটা গ্যাজেটে প্রস্তুত করা হচ্ছে। গ্যাজেট সম্বন্ধে আমরা বলেছিলাম সেখানে। তারপরে কি হচ্ছে, এই বিলটা চলে আসে সেকেন্ড রিডিংয়ে। সেকেন্ড রিডিংয়ে কী হচ্ছে, আলাদা আলাদা কমিটিতে ভাগ করে দিয়েছে, অনেকগুলো কমিটিতে মনে করে ভাগ করে দেওয়া হলো। দিয়ে কিছু অ্যাডিশান করতে গেলে অ্যাডিশান করবে, কিছু রিডাকশান, কিছু বিলে কিছু বাদ দিতে গেলে বাদ দেবে, কিছু এক্সক্লুড করতে গেলে করবে, কিছু ইনক্লুড করতে গেলে করবে। করে এটা ফাইনালি কমিটি এদের রিপোর্টগুলো প্রস্তুত করবে এবং এখানে একটা ভোটিংয়ের মাধ্যমে সেকেন্ড রিডিং কমপ্লিট হয়ে গেল। মানে ভোটিং কিন্তু হবে, যদি কিছু অ্যাডিশান দরকার হয় অ্যাড করবে, যদি কিছু সাবস্ট্রাকশান দরকার হয় সাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে। করার পরে এটাকে অ্যাকচুয়ালি ফাইনাল শেপ দিয়ে দিচ্ছে সেকেন্ড রিডিংয়ে বিলটার, ঠিক আছে। ফাইনাল শেপ দেওয়ার পরে থার্ড রিডিংয়ে কী হচ্ছে, জাস্ট এখানে ভোটিং হচ্ছে আইদার ইয়েস অর নো, মানে বিলটা পাস হবে না পাস হবে না। যে কোনো হাউসে কিন্তু হতে পারে, এটা লোকসভার ক্ষেত্রে হতে পারে, রাজ্যসভার ক্ষেত্রে হতে পারে। তো এটা যদি ইয়েস হয় তাহলে বিলটা নেক্সট হাউসে চলে যাবে, আর যদি নো হয় তাহলে বিলটা ওখানেই দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, যদি বিলটা ইয়েস হয় মানে পাস হয়ে যায় কোনো একটা হাউস থেকে এইখানে থার্ড রিডিংয়ের মাধ্যমে, তাহলে যদি মনে করো লোকসভায় যদি এই প্রসিডিংটা চললো, তাহলে রাজ্যসভার ক্ষেত্রে কি হয়, এখানে সেই একই সিস্টেম, প্রথমে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, ঠিক আছে। তার মানে এই তিনটে জিনিস যেমন এখানে চলছিল, এখানেও কিন্তু সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এই রিডিংগুলো কিন্তু চলবে, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড রিডিং হলো। ফার্স্ট সেকেন্ড থার্ড রিডিং হওয়ার পরে যদি আবার মানে থার্ড রিডিংয়ের পরে যদি পাস হয়ে যায় সেকেন্ড হাউসে, মনে করো রাজ্যসভায় পাস হয়ে গেল, তারপরে 4টে প্রসেস এখানে দেখতে পাওয়া যায়। 4টে স্টেটমেন্ট বা 4টে এখানে অ্যান্সার দেখতে পাওয়া যায়। আইদার বিলটা পাস হয়ে যাবে, মানে পাস হয়ে গেল, আইদার সবাই মিলে পাস করে দিল, আর নয়তো কি বললো যে আমরা এটা রিটার্ন করছি, কিছু অ্যামেন্ডমেন্ট দরকার আছে, সংশোধন দরকার আছে, সেটা আমরা চাই। এই সংশোধন যদি হয় তাহলে কিন্তু আমরা পাস করে দেবো। আচ্ছা, পাস করে দেবো। তারপরে দেখো থার্ড কি বলছে, আমি বিলটা রিজেক্ট করলাম, পাসই হবে না। ফোর্থটা কি বলছে, আমি পেন্ডিং রাখলাম, পেন্ডিং। তাহলে আইদার পাস হয়ে গেল, নয়তো রিটার্ন করা হলো, রিটার্ন করা হলো ফর অ্যামেন্ডমেন্ট, সংশোধনের জন্য। থার্ড কি বলছে, রিজেক্ট হতে পারে। আর ফোর্থ হচ্ছে পেন্ডিং হতে পারে, পেন্ডিং করে দিলাম, ঠিক আছে। মানে বিলটার উপরে আমি কোনো কার্যকলাপ করলাম না, আমি ওই চুপচাপ বিলটা আটকে রেখে দিলাম, ঠিক আছে। এবার ফার্স্ট আর সেকেন্ডটা বুঝেছে, আইদার পাস হয়ে যায় নয়তো অ্যামেন্ডমেন্ট চাইছে। তো যদি পাস হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, অ্যাসেন্ট টু দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের সাইনের জন্য চলে যাবে, ঠিক আছে। আর যদি পাস না হয়ে যদি কি আমি রিটার্ন করলাম, কী কারণে, আমি কিছু সংশোধন চাইছি, সেই সংশোধনগুলো হলেই কিন্তু আমি এটাকে পাস করে দেবো। তো তাহলে লোকসভায় আবার গেল বা রাজ্যসভায়, মানে এক্সট্রা যে হাউসে গেল সেই হাউস থেকে আবার রিটার্ন করলো, মানে
ফার্স্ট যে হাউজে এসেছিলো সেই হাউজে আবার রিটার্ন হলো, হওয়ার পরে কি হলো, এটার উপরে আবার যদি এরা সংশোধন একটু করে আবার যদি পাঠায়, তাহলে কিন্তু এবার এটা প্রেসিডেন্টের কাছে চলে যাবে। মানে বুঝতে পারছো? তাহলে ফার্স্ট দুটো পয়েন্ট কিন্তু একটা ছিল পাস আর একটা ছিল রিটার্ন। তাহলে রিটার্ন আর পাস এই দুটোর কিন্তু ফিউচার আচ্ছা হ্যাঁ, মানে ফিউচার ভালো আছে, মানে এটা পাস হয়ে যাবে, প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য ওয়েট করবে এরা। ঠিক আছে, নেক্সট থার্ড যেটা আর ফোর্থ যেটা খুব ইম্পর্টেন্ট, এই থার্ড আর ফোর্থ থেকেই আর্টিকেল 108-এর জন্ম হয়ে যায়। মানে কি, রিজেক্ট হয়ে গেল, আইদার এটা রিজেক্ট করলো, বিলটা রিজেক্ট করে দিল, আরেকটা কি করতে পারে, পেন্ডিং। এবার দেখো এমন একটা ইম্পর্ট্যান্ট বিল সেটা রিজেক্ট করে দেবো, তো সেইখানে অন্য হাউস তো একটু অসুবিধার মধ্যে পড়বে, মানে তখন তো প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট পার্লামেন্টের একটা পার্ট না, তো লোকসভা রাজ্যসভার প্রেসিডেন্ট মিলে পার্লামেন্ট, তোমরা তখন প্রেসিডেন্ট কিন্তু এটার উপরে দেখে যে মানে অ্যাকচুয়ালি ডেডলক হয়ে গেল বিলটা, মৃত অবস্থায় আছে। আচ্ছা, পেন্ডিং মানে কি, কোনো অ্যাকশান নিল না এটার এগেনস্টে, জাস্ট ঝুলিয়ে দিল কেসটা। তখন কি করা হয়, মধ্যমণি হচ্ছে প্রেসিডেন্ট তখন কি করে, প্রেসিডেন্ট তখন আর্টিকেল 108-এর আন্ডারে জয়েন্ট সিটিং ডাকা হয়। বোঝা গেল? মানে বিলটার একটা সলিউশনে আনার জন্য জয়েন্ট সিটিং কে ডাকছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রামনাথ কোবিন্দ। তো জয়েন্ট সিটিং কেন আসা হয় বুঝতে পারছো? এর কারণটা হচ্ছে এই, যখন বিলটা কোনো একটা হাউজে পেন্ডিং হয়ে আছে বা বিলটা রিজেক্ট করা হয়েছে, তখন এর একটা মাঝখানে প্রেসিডেন্ট এটাকে মিডিয়েটর হিসাবে কাজ করে, এবং প্রেসিডেন্ট জয়েন্ট সিটিং ডাকে, কিন্তু তার মানে এই নয় প্রেসিডেন্ট জয়েন্ট সিটিংকে প্রেসাইড কেউ করছে স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা, সে না থাকলে তাহলে সিনিয়র মোস্ট মেম্বার, এইভাবে কিন্তু হচ্ছে। ঠিক আছে, তার মানে জয়েন্ট সিটিংয়ে কিন্তু প্রেসাইড করছে না প্রেসিডেন্ট, ও শুধু ডেকে ও দুজনকে রাম আর শ্যামকে মিলিয়ে দিচ্ছে, ব্যাস। ঠিক আছে, আর কিছু না। তো এই হচ্ছে টোটাল। এবার যদি এখানে যদি পাস হয়ে যায় জয়েন্ট সিটিংয়ের মাধ্যমে, তাহলে বিলটা অ্যাসেন্টের জন্য চলে যাবে প্রেসিডেন্টের কাছে। তাহলে অ্যাসেন্ট টু দ্য প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের সম্মতি লাগবে, মানে সাইন লাগবে। এইখানেও আবার অনেক গল্প আছে। এখানে প্রেসিডেন্টের সম্মতি যখন দরকার হবে, তখন প্রেসিডেন্টও কিন্তু এখানে বিভিন্ন রকম কার্যকলাপ করতে পারে। তো তোমরা, আমি মনে পড়ছে যে 46 নাম্বার মানে যে লেকচার আছে আমার, প্রেসিডেন্টের পাওয়ার অ্যান্ড ফাংশন, যেখানে লেজিসলেটিভ যে ফাংশানগুলো সম্বন্ধে আমি ডিসকাস করেছিলাম। প্রেসিডেন্টের অনেক ফাংশন আছে, তোমরা জানো, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, জুডিশিয়াল পাওয়ার আছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার আছে, এমার্জেন্সি পাওয়ার আছে। তো এই পাওয়ারগুলো থেকে লেজিসলেটিভ পাওয়ারে চলে যাবে লেকচার নাম্বার 46। তার মানে তোমাদের হোমওয়ার্ক থাকলো লেকচার নাম্বার 46 আর লেকচার নাম্বার 35। হ্যাঁ, 35 আর 46 এই দুটো লেকচার কিন্তু দেখতে হবে। 35 কেন দেখবে, কারণ আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে যেটা বলা হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কারণ এখানে দেখো, আমি কিন্তু এটা ডিসকাস করব না, ঠিক আছে, এটা কিন্তু আমি ডিসকাস করবো না। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ডিসকাস করা হয়েছে লেকচার নাম্বার 35। আর প্রেসিডেন্টের অ্যাসেন্টের বিষয়ে এই জায়গাটা, বিলের উপরে যদি কিছু অ্যাসেন্ট থাকে সেটা কিন্তু লেকচার নাম্বার 46-এ তোমরা চলে যাবে, ওখানে ডিটেলসে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এইখানেও প্রেসিডেন্ট কী করতে পারে, প্রেসিডেন্ট মানে বিলটার উপরে বিভিন্ন রকমভাবে কাজ করতে পারে। ঠিক আছে, প্রেসিডেন্ট বিভিন্ন রকমভাবে, প্রেসিডেন্ট মানে আইদার প্রেসিডেন্ট কী করলো, অ্যাসেন্ট দিয়ে দিল, বিলটা পাস হয়ে গেল। ঠিক আছে, নয়তো কী করলো, প্রেসিডেন্ট আবার রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে বিলটা, আর নয়তো কী করতে পারে, বিলটা পকেট ভেটো করে দিতে পারে। বুঝতে পেরেছো? তো পকেট ভেটো যখন করবে, তখন কিন্তু বুঝে গেলে, মানে এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট থেকে বেশি পাওয়ার এইখানে। ঠিক আছে, মানে যদি বিলটা পকেটের মধ্যে একবার ঢুকিয়ে নেয় না, ও আর কারোর ক্ষমতা নেই বিলটা বের করা। ঠিক আছে, ও এরকমই ডরমেন্ট হয়ে থেকে যাবে। ঠিক আছে, তো বিল মানে কি করতে পারে, কোনো একটা বিলের এগেনস্টে প্রেসিডেন্ট আইদার সে অ্যাসেন্ট দিতে পারে বিলটা, আর নয়তো উইথহোল্ড, মানে তার অ্যাসেন্টটা উইথহোল্ড করে নিয়ে এটাকে মানে অ্যাসেন্টটা তুলে নিল। ঠিক আছে, মানে ও সম্মতি নেই জানিয়ে দিল। ঠিক আছে, আরেকটা কী হচ্ছে, রিটার্ন টু দ্য বিল, রিটার্ন করে দিল, যে আবার রিকনসিডারেশনের জন্য পাঠানো হচ্ছে। ঠিক আছে,
আর এর মধ্যেই আর কি প্রেসিডেন্ট কিন্তু কী করতে পারে, যে পকেট মানে যে যে যদি মনে করো একদম প্রেসিডেন্টের কোনো সমর্থন নেই, এটা রিটার্ন করলে আবার ফেরত আসতে পারে। রিটার্ন করলে যখন ফেরত আসবে না, তখন কিন্তু প্রেসিডেন্ট আর কিছু করার নেই। আর মানি বিলের ওপরে প্রেসিডেন্টের কোনো কন্ট্রোল থাকে না, সেটা আমরা ডিসকাস করব পরবর্তীতে, ঠিক আছে? তো আশা করি পয়েন্টটা বোঝা গেল অর্ডিনারি বিল সম্বন্ধে। এরপরে আসছে মানি বিল 110 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনো। মানি বিলটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই বিলটা অ্যাকচুয়ালি লোকসভার সবচেয়ে বেশি পাওয়ার এই বিলটার উপর আছে। তো মানি বিল আর্টিকেল 110-এর আন্ডারে মানি বিল আছে। মানি বিলটা যে মানি বিল, এটা ডিফাইন কে করে? এটা ডিফাইন করে স্পিকার অফ দ্য লোকসভা। তো মানি বিল এটা ইট কন্টেন অনলি প্রভিশন ডিলিং উইথ দিস থ্রি, ওকে? মানে যে সমস্ত ব্যাপারগুলো, মানে যে সমস্ত বিলগুলো দেখো, ইম্পোজিশন, অ্যাপোলিশন, রেমিশন, অল্টারেশন, রেগুলেশন অফ ট্যাক্স, মানে কোনো রাজ্য মানে কান্ট্রির ট্যাক্স রেগুলেট করা হবে, কিছু ট্যাক্স ইম্পোজ করা হবে, কিছু ট্যাক্স অ্যাবলিশ করা হবে, ঠিক আছে? ট্যাক্স কমানো হবে বা ট্যাক্স অল্টার করা হবে, একটা মানে জিএসটি ফিএসটি এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। তো যেখানে এই ট্যাক্স রিলেটেড যে ব্যাপারগুলো, জিএসটি কিন্তু মানি বিলের মানে অ্যাকচুয়ালি ট্যাক্স রিলেটেড যেখানে যা কিছু আছে সব কিছু কিন্তু এই মানি বিলের মধ্যে পড়ে যাচ্ছে। বরোয়িং অফ মানি বাই গভর্নমেন্ট, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু টাকা পয়সা বড় করতে চাইছে, ঠিক আছে? এটাও কিন্তু মানি বিলের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, কাস্টাডি অফ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউয়েন্সি ফান্ড, মানে কন্টিজেন্সি কনসলিডেটেড ফান্ড হচ্ছে যখন দ্য পেমেন্ট অফ মানি ইন্টু আর উইথড্র দ্য মানি, মানে সিএফআই। আর কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, মানে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, মানে এইগুলো কী বলো তো, যখন কোনো এমার্জেন্সি হয়েছে, মনে করো ড্রট আসলো, খরা, বন্যা, ফ্লাড আসলো, হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটি বিভিন্ন রকম আসতে পারে, সেই কন্ডিশানে ঝড় এসছে, এই সমস্ত বিষয়গুলো যে এমার্জেন্সি ফান্ড এর জন্য রাখা হয়, সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড আর কন্টিজেন্সি ফান্ড, সেন্টার আর স্টেটের রেসপেক্ট। তো এই কনসলিডেটেড ফান্ড আর কন্টিজেন্সি ফান্ড এই সমস্ত বিষয়ে যখন কোনো কিছু পেমেন্ট অফ মানি যে উইথড্র করে নেওয়া হবে কনসলিডেটেড ফান্ড থেকে, বা কিছু মানি দেওয়া হবে, পেমেন্ট করা হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানি বিলের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? তাহলে এই মানি ম্যাটার যে সমস্ত ব্যাপার আছে সেগুলো কিন্তু মানি বিল বলছে। এবং কোশ্চেন সবসময় এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কে ইন্ট্রোডিউস করে মানি বিল। তাহলে কি বলছে, ইফ এনি কোশ্চেন অ্যারাইজেস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল এর নট ডিসিশন কে নিচ্ছে? স্পিকার অফ দ্য লোকসভা ফাইনাল ডিসিশন যে নিচ্ছে, হ্যাঁ এটা মানি বিল। আর ডিসিশন ইন দিস রিগার্ড ক্যান নট বি কোশ্চেন্ড ইন এনি কোর্ট অফ ল অর ইন আইদার হাউস অফ পার্লামেন্ট অর ইভেন দ্য প্রেসিডেন্টেরও কোনো ক্ষমতা নেই এই বিষয়ে কোনো কোশ্চেন করা বা এটার উপরে কোনো রেস্ট্রিকশন লাগানো, কোনো কোর্টে কিছু করতে পারবে না। এটা কিন্তু একটা সুপ্রিম পাওয়ার দেওয়া আছে স্পিকার অফ দ্য লোকসভাকে, এবং অ্যাকচুয়ালি লোকসভা এবং স্পিকার অফ দ্য লোকসভা মেনলি, বুঝলে? ক্যান অনলি বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা, কোনো রাজ্যসভায় কিন্তু এসব গল্প নেই, শুধু লোকসভায় কিন্তু মানি বিলটা ইন্ট্রোডিউস হয়, ওটা মাথায় রাখবে, বারবার এই কোশ্চেনটা আসে এখানে। এভরি সাচ বিল ইজ কনসিডার্ড টু বি গভর্নমেন্ট বিল, কোনো প্রাইভেট মেম্বার এই বিল আনতে পারবে না, অনলি গভর্নমেন্ট বিল, মানে গভর্নমেন্ট অথরিটি যে মিনিস্ট্রি পদে যারা আছে তারাই এই বিলটা আনতে পারছে। আর ইন্ট্রোডিউসড অনলি বাই এ মিনিস্টার, মানে মিনিস্টার ছাড়া কেউ ইন্ট্রোডিউস করতে পারবে না, বোঝা গেল? এটা হচ্ছে মানি বিল। এইবার এই মানি বিল যেহেতু বললাম লোকসভায় এত পাওয়ার, কিন্তু এটা কি রাজ্যসভায় কি কোনো রকম কোনো পাওয়ার আছে? দেখো, কিন্তু রাজ্যসভায় এই জায়গায় পুরো টোটালি কিন্তু ডিসেবল করে রাখা হয়েছে। রাজ্যসভা কী হচ্ছে, রাজ্যসভা হ্যাজ রেস্ট্রিক্টেড পাওয়ার উইথ রিগার্ড টু এ মানি বিল, কিছু রেস্ট্রিকশন রাখতে পারে, জাস্ট কীরকম, ইট ক্যান নট রিজেক্ট অর অ্যামেন্ড দ্য মানি বিল, সেটা কোনো রিজেক্ট করতে পারবে না মানি বিলটা, অ্যামেন্ডও করতে পারবে না, সংশোধনও করতে পারবে না। কী করতে পারবে? ইট ক্যান অনলি মেক দ্য রিকমেন্ডেশন, মানে তোমাকে জাস্ট একটা অ্যাডভাইস দিতে পারে যে হ্যাঁ এটা এইভাবে করলে ভালো হতো, হ্যাঁ। এবং কি বলছে, ইট মাস্ট রিটার্ন দ্য বিল টু লোকসভা উইদিন 14 days, 14 দিন টাইম দেওয়া হয়েছে, পড়ার থাকলে পড়ে নাও, যদি কিছু সাজেশান দেওয়ার থাকে দিয়ে দিতে পারো, লোকসভা বলছে। এবং যদি তুমি 14 দিনের মধ্যে যদি না রিটার্ন করো, তাহলে কিন্তু আমরা নেক্সট পার্টি দেবো প্রেসিডেন্টের কাছে, কিন্তু
তুমি যদি কোনো সাজেশন দেওয়ার থাকে 14 দিনের মধ্যে রিটার্ন সাজেশন দিতে পারো, আমি নেব কি নেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বোঝা গেল? তার মানে এখানে বুঝতে পারছো যে সেই আকবরের রাজসভায় যেটা ছিল নবরত্ন, মানে আমি সাজেশান নেব কি নেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি নবরত্ন সাজেশান দিতে পারো, ঠিক আছে? ফাইনাল ডিসিশন তো আমি নেব। তোমার থেকে একটা আলোচনা করেছিলাম যে তুমি কিছু যদি তোমার মাথা থেকে কিছু বেরোয়, না আমার সাজেশন নেওয়ার দরকার নেই, এরকমটা ব্যাপার। কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারে কী হয়, যখন কোনো কিছু মানে ক্যাবিনেট মিনিস্টার করছে, সেটা টোটাল কাউন্সিল অফ মিনিস্টার একটা প্রায়ার পারমিশন লাগে, একটা লাগে, ঠিক আছে? এই ভোটিংয়ের ব্যাপার থাকে। যাই হোক, তো এটা দেখো কী বলছে, উইদাউট দ্য রিকমেন্ডেশন, যে কী করছে 14 দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। লোকসভা ক্যান আইদার অ্যাকসেপ্ট অর রিজেক্ট অল অর এনি আদার রিকমেন্ডেশন অফ দ্য রাজ্যসভা। এর অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এরপর কি বলছে, যদি লোকসভা মানে ইফ দ্য লোকসভা অ্যাকসেপ্ট এনি রিকমেন্ডেশন দ্য বিল ইজ ডিম টু হ্যাভ বিন পাসড বাই দ্য বোথ হাউস অ্যান্ড ইন দ্য মডিফাইড ফর্ম। তাহলে এইভাবে কিন্তু রাজ্যসভায় দেখা যাচ্ছে মোটামুটি না, প্রায় নেই বললেই চলে, জাস্ট সাজেশন করতে পারে, আর কিছুই করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে মানি বিলের সম্বন্ধে যেটা ডিসকাশন করার ছিল। এরপরে চলে আসে ফাইন্যান্সিয়াল বিল। ফাইন্যান্সিয়াল বিলও খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল বিল, তাহলে স্যার ফাইন্যান্সিয়াল বিল আর মানি বিল কি আলাদা? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে ফাইন্যান্সিয়াল বিল বলতে কি বলো তো, অ্যাকচুয়ালি মানি বিলও ফাইন্যান্সিয়াল বিলের মধ্যে মানে কি সব মানি বিল কিন্তু ফাইন্যান্সিয়াল বিল, কিন্তু সব ফাইন্যান্সিয়াল বিল মানি বিল নয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট জানতে হবে, ঠিক আছে? এটা ডিল করছে দেখো কী কী আর্টিকেল, আর্টিকেল 110, আর্টিকেল 117 ক্লজ 1, 117 ক্লজ 3, ঠিক আছে? এই তিনটে বিষয় কিন্তু মানে অ্যাকচুয়ালি মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল 1, ফাইন্যান্সিয়াল বিল 2, তাহলে ফাইন্যান্সিয়াল বিল তিন প্রকারের ফাইন্যান্সিয়াল বিল হয়, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আর ফাইন্যান্সিয়াল বিল কাকে বলছে, অ্যাকচুয়ালি ফাইন্যান্স মানে মানি প্লাস ওর সাথে যদি মনে করো কিছু অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন আর মানি বিল এটা যদি যদি এটা কম্বাইন্ড হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ফাইন্যান্সিয়াল বিলের মধ্যে চলে যায়, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল বিলের একটা পার্ট হচ্ছে মানি বিল, কিন্তু সব ফাইন্যান্সিয়াল বিল মানি বিল নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো কী কী ম্যাটার উপর, ফিসকাল ম্যাটার রেভিনিউ আর এক্সপেন্ডিচার, এর উপরে অ্যাকচুয়ালি এর পয়েন্ট অফ অ্যাটেনশন থাকে। ফিসকাল ডেফিসিট মানে বলো, ফিসকাল ডেফিসিট আমাদের দেশে বলে 3.3%, 3.4% ফিসকাল ডেফিসিট এই ইয়ারে, এইভাবে বলে না? 3.4% ফিসকাল ডেফিসিট মানে তাও মনে করো 6.5 লাখ কোটি, সম্ভবত প্রায় 6 লাখ কোটি টাকা আমাদের দেশ প্রতি বছর ঋণ, মানে কি 3.5 মানে এই যে 3.5% বা 3.4% অফ জিডিপি, এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। বা ট্রেড ডেফিসিট মানে কি, যে ট্রেড ডেফিসিট মানে চায়নার সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট যদি বলি $50 বিলিয়ন, মানে কি চায়না যদি $100 বিলিয়ন যদি চায়না ইম্পোর্ট করে, আমরা করছি 50, তাহলে মানে আমাদের একটা 50 কিন্তু বাকি থেকে যাচ্ছে, তো এটা হচ্ছে ডেফিসিট বলে। ফিসকাল ম্যাটার মানে হচ্ছে মনে করো যে মানে বিভিন্ন রকম যে বরোয়িং, ঠিক আছে, কে কত ধার নিল, কে কত হলো, এই সমস্ত ম্যাটারগুলো, ঠিক আছে, এগুলো ফিসকাল ম্যাটারের মধ্যে পড়ছে। হ্যাঁ, কে কত পেলো, পাওনা মানে যে হিসাব নিকাশ, যেটা গিভ অ্যান্ড টেক, ডেবিট ক্রেডিট, এই ব্যাপারটা কিন্তু এইসব ফিসকাল ম্যাটারের মধ্যে পড়ে যাচ্ছে। রেভিনিউ মানে কত আর্নিং হচ্ছে, রেভিনিউ জেনারেট করা মানে রাজস্ব, মানে ফিসকাল এটা অ্যাকচুয়ালি রাজকোষ বলতে পারো, ঠিক আছে? রাজকোষে হিসাব নিকাশ সমস্ত। আর রেভিনিউ মানে আমার রাজকোষে কত আর্নিং হলো প্রতি বছর। আমরা জানো যে পশ্চিমবঙ্গে যে ইনকামটা হয় তার মধ্যে মানে যে অ্যাকচুয়ালি যে আমরা দেখতে পাই যে টোটাল দেশের যে ইনকাম কীভাবে হচ্ছে, বিভিন্ন রকম ট্যাক্স ইম্পোজ করে হচ্ছে, ট্যাক্স, তারপরে আর কীভাবে হচ্ছে, ক্রুড অয়েল থেকে হচ্ছে, হ্যাঁ, তারপরে কীভাবে হচ্ছে তোমার এক্সাইজ ডিউটি থেকে হচ্ছে, এই সমস্ত বিভিন্ন রকমভাবে দেশের আয় হচ্ছে। প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স, মনে করো লিকারের উপরে আমাদের দেশ বছরে 2 লাখ কোটি টাকা ইনকাম করে, 2 লাখ কোটি টাকা। এই জন্য এই প্যান্ডামিক সিচুয়েশানে দেখো লিকার কিন্তু ব্যান করেনি, কারণ আলটিমেটলি পয়সা এটা রেভিনিউ জেনারেশনের একটা জায়গা। তারপরে ক্রুড অয়েল থেকে আমাদের দেশে আয় করে, ঠিক আছে? তো এই সমস্ত জায়গাগুলো দেখবে তুমি কখনো ক্রুড অয়েল আর তুমি দেখতে পাবে যে এই লিকার, এটা কিন্তু জিএসটির মধ্যে আনবে না, কারণ আনলেই কিন্তু এটার দাম অনেক পড়ে যাবে। আর সেখানে সেন্টার বা স্টেট কী করতে পারে, মানে এখানে এক্সাইজ ডিউটি
বা এই যে ট্যাক্স ফ্যাক্স এই জায়গা থেকে কিন্তু মানে অ্যাকচুয়ালি এইখান থেকে কিন্তু পয়সা ইনকাম করতে পারে না। এই জন্য দেশের অর্থনৈতিক পরিকাঠামো কোনো না কোনোভাবে লিকার ইন্ডাস্ট্রিও ধরে রেখেছে, বুঝতে পারছো ব্যাপারটা এইখানে পশ্চিমবঙ্গে বিচার করলে প্রায় সম্ভবত 12% মানে ইনকাম হচ্ছে লিকার থেকে হয়। যাই হোক, সেটা লিখিতভাবে, অলিখিতভাবে তো অনেক কিছু হতেই পারে। তো যাই হোক, সেটা আমি আসছি না। মেন ব্যাপারটা হচ্ছে যেটা ডিসকাশন, সেটা হচ্ছে ফিসকাল ম্যাটার, রেভিনিউ যেটা মানে কতটা আর্নিং হচ্ছে, আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে কতটা খরচ হচ্ছে, সেই সমস্ত বিষয়। এই খরচ, এই হিসাব নিকাশ, এই বিষয়টা, এই যখনই মনে করো খরচ বেশি হয়ে গেল, আর্নিং কম হয়ে গেল, তখন আমরা ডেফিসিট, মানে আমাদের 100 টাকা, এই যে 103 টাকা 13 মানে কি 100 টাকা আমাদের ইনকাম হলে 104 টাকা বা 103 টাকা 30 পয়সা আমাদের কিন্তু খরচ আছে বছর। তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ডেফিসিটে রান করি। আচ্ছা, তো মানি বিল যেটা বললাম সেটা হচ্ছে অলরেডি ডিসকাস করলাম যে মানি বিল কোনটার বিষয় মানি বিল, এই যে তিনটে ম্যাটারের উপরে কিন্তু এটা বলা যেতে পারে যে এটা মানি বিল, ঠিক আছে। আর কি এখানে আমরা যেটা নেক্সট পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল বিল 1, ফিনান্সিয়াল বিল 2। তার মানে মানি বিল, যে মানি বিল মানে অল মানি বিল ফিনান্সিয়াল বিল, আর অল ফিনান্সিয়াল বিল ইট মে নট বি মানি বিল, এটা কিন্তু মনে রাখতে হবে। কে সার্টিফাই করবে? এটা স্পিকার অফ দ্য লোকসভা, যে মানি বিল কি মানি বিল নয়। তাহলে 117(1) আর 117(3) এখানে কিন্তু বলা আছে ফিনান্সিয়াল বিল 1 আর ফিনান্সিয়াল বিল 2 সম্বন্ধে কিন্তু ডিসকাস করা আছে। তো এখানে আমরা জানতে হবে, এটা আমাদের জানার বিষয় যে ফিনান্সিয়াল বিল 1 আর 2 এর মধ্যে কী পার্থক্য আছে, ঠিক আছে। তো ফিনান্সিয়াল বিল ফিনান্সিয়াল বিল 1 এটার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে ফার্স্ট যে পয়েন্টটা যেটা আমাদের ডিসকাস করা হয়েছে যে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল বিলটা দুটো পার্টে ভাগ করা আছে, ঠিক আছে। কিছুটা পার্ট হচ্ছে মানি বিল হিসাবে গণ্য করা যায়, যে অ্যাকচুয়ালি এটা মানি বিল, সেটা অবশ্যই তাহলে সেই মানি বিল যদি হয় তাহলে লোকসভায় ইন্ট্রোডিউস হবে। এবং কি করা হবে, লোকসভায় ইন্ট্রোডিউস করার আগে প্রেসিডেন্টের প্রায়ার পারমিশন নেবে, যাতে জন্য যেরকম কোনো ঝঞ্ঝাটে না পড়তে হয়। তাহলে প্রেসিডেন্টের অ্যাসেন্ট বা পারমিশন নিয়ে লোকসভায় বিলটা ইন্ট্রোডিউস হয়ে যেমনভাবে মানি বিলের কার্যকলাপগুলো চলছিল, ঠিক আছে, সেই সমস্তভাবে কিন্তু বিলটা পাস হয়ে যাবে। মানে বোঝা গেল, এখানে কিন্তু মানে টোটাল ম্যাটারটা লোকসভার উপরে নির্ভর, এটা যে পার্টটা মানি বিল হিসাবে গণ্য হচ্ছে। কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল বিল 1-এর আরও একটা কিছু বাকি পার্টগুলো, সেটা কিছুটা অর্ডিনারি বিল হিসাবে সেটা গণ্য হয়, ঠিক আছে। অর্ডিনারি বিল যদি হয় তাহলে চলে আসো অর্ডিনারি বিল। এখানে দেখো অর্ডিনারি বিল সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। কি হবে, সেই যেমনভাবে বলেছিলাম, ফার্স্ট রিডিং হবে, সেখানে ইন্ট্রোডাকশান হচ্ছে, তারপরে ইন্ট্রোডাকশান হওয়ার পরে কি হচ্ছে, গেজেটে প্রস্তুত করা হচ্ছে, তারপরে সেকেন্ড রিডিং হবে, এখানে কমিটিতে ভাগ করা হচ্ছে, হ্যাঁ। তারপরে এখানে ভোটিংয়ের মাধ্যমে, ইন্ডিভিজুয়াল ভোটিংয়ের মাধ্যমে, বাইরে মানে আলাদাভাবে ভোটিংয়ের মাধ্যমে এটা শেপ দেওয়া হচ্ছে। সেখান থেকে কি করা হচ্ছে, থার্ড রিডিংয়ে ইয়েস আর নো, এটাকে যেমনভাবে তুমি কি চাইছো বিলটার উপরে অ্যাসেন্ট আসে কি না, যদি পাস করে যায় সেকেন্ড হাউসে চলে এলো, সেকেন্ড হাউসে সেম প্রসিডিওর হবে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। সেখানে সেই 4টে প্রসিডিওর হবে বলেছিলাম, 4টে প্রসিডিওর মেনটেন করতে হবে। আইদার পাস করবে, নয়তো রিটার্ন করবে সংশোধনের জন্য, নয়তো রিজেক্ট করবে, নয়তো পেন্ডিং করবে, কোনো অ্যাকশান নেবে না। তো রিজেক্ট আর পেন্ডিং যদি হয় তাহলে জয়েন্ট সিটিংয়ের জন্য প্রেসিডেন্ট আবার ডাকতে পারে মিটিং, 108 নম্বর আর্টিকেলের অন্তর্গত, তারপরে প্রেসিডেন্টের আসেন। সো এইটা কিন্তু মানে যে অর্ডিনারি বিল হিসাবে ফাইন্যান্সিয়াল বিল 1-এর যে কিছু পার্ট অর্ডিনারি বিল, সেটা কিন্তু এইভাবে কিন্তু সলিউশনটা আসে, ঠিক আছে। এরপরে যেটা মানে এইভাবেই সবগুলো কার্যকলাপগুলো চলছে জয়েন্ট সিটিংয়ের মাধ্যমে সলিউশনটা, ডেডলক যদি আসে। এরপরে যে পয়েন্টটা ডিসকাস করার আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল বিল 2 আর্টিকেল 17(3)-এ যেটা আছে, ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল বিল যে 2 বললাম, ফাইন্যান্সিয়াল বিল 2, এখানে আর্টিকেল 117 ক্লজ 3 এটা কিন্তু বলছে ফিনান্সিয়াল বিল 2 সম্বন্ধে বলছে। এখানে ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু যে মানি বিল যেটা বলছিলাম, যে ফাইন্যান্সিয়াল বিল 1 যেটা মানি বিল কিছুটা পার্ট মানি বিল হিসেবে আনতে পারে, মানে মানি বিল মানে 110, এই মানি বিল এর মানে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল বিল 2টা কিন্তু কোনো রকম কোনো মানি বিল হিসাবে গণ্য করা হবে না এখানে, এটা ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটা যেটা হচ্ছে সেটা এটা অর্ডিনারি বিল যেমনভাবে একটু আগে ডিসকাস করছিলাম, অর্ডিনারি বিল হিসাবে এটা
প্রস্তুত হবে এবং হওয়ার পরে লোকসভায় যদি প্রস্তুত হয়, বিলটা অ্যাপিয়ার হয়, তাহলে সেই ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, তারপরে সেকেন্ড হাউসে চলে যায়। সেম প্রসেসে যদি রাজ্যসভাতে হয় তাহলে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং পরে লোকসভাতে চলে যাচ্ছে। তারপরে সেখানেও সেম প্রসিডিওরে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হবে, তারপরে প্রেসিডেন্টের অ্যাসেন্ট। তো এইভাবে কিন্তু অর্ডিনারি বিল হিসাবে এটা কাজ করছে। এবং যখনই এই ডেডলকের ব্যাপারটা আসবে, মানে প্রেসিডেন্ট মানে অন্য হাউসে যখন মানে কী করতে পারে, যে অন্য হাউসে যদি রিজেক্ট করে দিতে পারে বিলটা বা পেন্ডিং করে দিতে পারে, কোনো অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট 108 নম্বর আর্টিকেলের এগেনস্টে কী করতে পারে, সাহায্য নিয়ে কী করতে পারে, জয়েন্ট সিটিং ডেকে বিলটা কিন্তু সমাধানে আসতে পারে। তাহলে এটা দুটো পয়েন্ট, একটা হচ্ছে এটা মানি বিলের অন্তর্গত আসে না, আর একটা হচ্ছে অর্ডিনারি বিলের মতো এটাকে যেমনভাবে পাস করাতে হয় ঠিক তেমনভাবে পাস করাতে হয়, তো করাতে হবে। এইটা হচ্ছে অল অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল বিল। তাহলে আশা করি বোঝা গেল। এই ভিডিওটি দুটো পার্টে হয়ে গেছে, ঠিক আছে। আগের ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেছিলো বলে, তো এই যে পার্লামেন্টের প্রসিডিওর যেগুলো আছে বিল সম্বন্ধে, সেই সমস্তগুলো তোমরা পার্ট 1 আর পার্ট 2, এটা লেকচার নাম্বার 63 আর 64 অ্যান্ড 65 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেল। আজকে এই পর্যন্তই এখানে রাখছি। হ্যাঁ, টুডে আপ টু দিস। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।